আধা অন্ধকার ঘরের ভেতর থেকে গ্রামোফোনের সুর ভেসে আসছে। সেই ঘরে আরাম কেদারায় শুয়ে আছেন যিনি, তার বন্ধ দুই চোখের পাতার কোণে জল জমেছে শিশিরের মতন। হঠাৎ এক ছায়া ছায়া শরীর সরে গেল যেন সামনে থেকে। আরাম কেদারায় শোয়া মানুষটি চমকে জেগে উঠলেন, সম্ভবত ঘরের ভিতরে কারোর উপস্থিতি টের পেয়ে। মানুষটি আরাম কেদারের উপরে টান টান হয়ে উঠে বসলেন। তখনই এক আবছায়া এসে দাঁড়ায় আরাম কেদারের পিছনে। মানুষটির কাঁধে হাত রাখে। পরিচিত হাতের স্পর্শে মানুষটি আবার নিশ্চিন্তে চোখ বোঝে, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই সেই পরম প্রিয় স্পর্শই ফাঁস হয়ে বসে গলায়। মেঝের সঙ্গে পায়ের যুদ্ধ চলে আপ্রাণ। অবশেষে যুদ্ধ থামে। নিষ্প্রাণ পা দুটো নিস্তেজ হয়ে এলিয়ে থাকে আরাম কেদারের এক পাশে। গ্রামোফোনে থেমে থেমে একই সুর বারবার বাজে। মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। শুনতে থাকুন অর্ণবী সাহা ঘোষের কাহিনী একটি ঈশ্বরের মৃত্যু। এইমাত্র পাওয়া তথ্য থেকে জানা যাচ্ছে পীপ আগরওয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নিল পুলিশ ডিপার্টমেন্ট। আপনাদের আরেকবার জানিয়ে রাখি, মিসেস ললিতা আগরওয়ালের হত্যাকাণ্ডে নয়া মোড়। মৃতারই কনিষ্ঠ সন্তানকে গ্রেপ্তার করলো পুলিশ। নিজের সন্তানের হাতে খুন, এও কি সম্ভব? জানবো আপনাদের মতামত আজ সন্ধ্যের যুক্তিতর্কের আসরে। পারমিতা ম্যাগাজিনের পাতা উল্টায়। ওর দু চোখ জুড়িয়ে আসে ঘুমে। সারা রাতে ট্রেন জার্নির ধকল এখন টের পাওয়া যাচ্ছে, তার উপর নতুন শহরের খামখেয়ালি আবহাওয়া। পারমিতা শুনেছিল পাহাড় নিজ মর্জির মালিক। এখানে এসে দেখেও ফেলেছে। এর মধ্যেই দুবার মেঘ বৃষ্টির খেলা দেখেছে। দিনের আলোটা নিভু নিভু করেও ফুরিয়ে যায়নি এখনো। ঠোঁটের কোণে লেশ লাগা হাসির মতোই লেপ্টে আছে আকাশের কোণে। সে হাসি জুপ করে মিলিয়ে আকাশ মুখ গোমড়া করলেই আঁধার নামবে যখন তখন। পারমিতার এখানে আসা অবধি বেশ ভালোই লাগছিল, কিন্তু এই অফিসে এসে নতুন জায়গার নতুন নিয়ম শুনে মনটা একটু খারাপই হয়ে গেল। এখানে নতুন জয়েনিদের প্রথম দিনে কোনো কাজ থাকে না। এমার্জেন্সি এলে তখন কাজে লাগতে হবে। পারমিতা বসে থাকতে থাকতে আর চোখে রিসেপশনিস্ট মেয়েটিকে দেখে। মেয়েটি টিভিতে চলা খবরটা মন দিয়ে দেখছে। পারমিতা অনেকক্ষণ ধরে একটা কথা বলবে কি বলবে না ভাবছিল। এবার সুযোগ বুঝে ফাইলপত্র নিয়ে এগিয়ে গেল মেয়েটির দিকে। এক্সকিউজ মি। মেয়েটি ঘাড় ঘুরিয়ে ওর দিকে তাকায়। মনে মনে বিরক্ত হয় বুঝি, তবে সেই বিরক্তি পরম দক্ষতায় অভিব্যক্তিতে ফুটিয়ে না তুলে বলে, হ্যাঁ বলুন। পারমিতা একটু ইতস্তত করে, বলে, আপনাকে বলবো বলবো করে তখন বলা হলো না। আমার না নার্সিং করা আছে, বছর দুয়েকের এক্সপিরিয়েন্সও আছে। এই ফাইলে সব সার্টিফিকেট আছে, আপনি যদি একটু দেখতেন। পারমিতা ফাইল খুলে সার্টিফিকেটগুলো এগিয়ে দেয়। রিসেপশনিস্ট মেয়েটি কিছু বলতে গিয়েও বলতে পারে না যেন। ঠোঁটের কোণে যান্ত্রিক পেশাদারি হাসি ঝুলিয়ে বলে, বেশ, আপনি আমাকে দিয়ে রাখুন। আসলে এখন আমাদের হসপিটালে কোনো ভ্যাকেন্সি নেই। আমি একটা কাজ করছি, আমি হসপিটালের পোর্টালে আপনার ডিটেলসটা আপলোড করে রাখছি। ভ্যাকেন্সি হলে আপনাকে জানিয়ে দেওয়া হবে। আপনি বরং একটা কাজ করুন, আপনি আপাতত এই ফর্মটা ফিল আপ করে আমাকে দিন।
কেমন? অনেক ধন্যবাদ। আমি এক্ষুনি ফর্মটা ফিল আপ করে দিচ্ছি। আপনার নামটা? আমার নাম জিনাত। ধন্যবাদ। জিনাত, বাহ, বেশ নাম তো। মনে মনে ভাবতে ভাবতে পারমিতা ফর্মটা হাতে নিয়ে চেয়ারে গিয়ে বসে। এতক্ষণে একটু নিশ্চিন্ত লাগছে। এখানে আবেদনের সময় পারমিতা একটু ঘেঁটে দেখেছিল। দ্য রে অফ হোপ সালাংয়ের একটি বড় সংস্থা। এদের এখানে একটি হাসপাতাল, 2টি স্কুল আর 2টি অফিস আছে। এই অফিস থেকেই সিকিউরিটি, কুক, সিটার বা আয়া মোতায়েন করে। সিটার হিসেবে আবেদনের আগে নার্স হিসেবেই আবেদন করতে চেয়েছিল, কিন্তু ভ্যাকেন্সি না থাকায় শেষ অবধি সিটার পদেই আবেদন জানায়। অবশ্য হিসেব মতো দেখতে গেলে 2টি কাজের মধ্যে আর্থিক তারতম্য ছাড়া তেমন বিশেষ পার্থক্য নেই। উদ্দেশ্য তো একই, মানব সেবা। কাজের পরিবেশ, ব্যবহার বেশ ভালোই। অন্তত এতকাল যেসব জায়গায় কাজ করেছে তার চাইতে ঢের বেশি। তবুও মনের কোণে কোথাও দ্বিধা মিশ্রিত সংশয় ছিল একটা। যদি কোনোভাবে নার্সের কাজটা পাওয়া যেত। এখন সামনাসামনি কথা বলায় একটু আশান্বিত লাগছে। ফর্মে সইসাবুত করে ফিরিয়ে দিয়ে পারমিতা আবার সোফায় এসে বসে। এভাবে শুধু শুধু বসে থাকতে ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, মানিয়ে যে নিতেই হবে। এই জীবনে কতবার কত রকম ভাবে যে মানিয়ে নিয়েছে তার আর হিসেব নেই ওর নিজের কাছে। সিস্টার আরজিনা সব সময় বলতেন, মনের আকার হবে তরলের মতো, যে পাত্রে রাখবে সেই পাত্রের আকার যেন নিতে পারে। বাইরে কখন যেন ঝুপ করে আঁধার নেমেছে। নিঃশব্দে চলা টেলিভিশনের পর্দায় চোখ রাখে পারমিতা। সেই খুনের ঘটনার চুল ছেঁড়া বিচার করতে বসেছে কিছুজন। পারমিতা সেদিকে আমল দেয় না অবশ্য। ওর অন্যমনস্ক মন আজ অতীতের পাতা ঘেঁটে সীমাহীন স্মৃতির জলে পাল তুলেছে। দরজার কাছে ভারী গাড়ি থামার শব্দে চমক ভাঙে পারমিতার। দরজা ঠেলে উর্দিধারী এক পুলিশ অফিসার ভেতরে ঢোকে। জিনাত ব্যস্ত হয়ে উঠে যায়। ইয়েস স্যার। ইন্সপেক্টর মাথা থেকে হ্যাট নামিয়ে আয়েশ করে চেয়ারে বসতে বসতে বলে, পেট্রোলিংয়ে বেরিয়েছিলাম, ভাবলাম এদিকটা একটু ঘুরে যাই। বেশ করেছেন। কফি আনি? নতুন বিনস এসছে কিন্তু, একটু না হয় টেস্ট করে দেখুন। জিনাতের চোখে মুখে উৎসাহ দেখা যাচ্ছে। ইন্সপেক্টর আর মোড়া ভাঙলেন। বেশ বেশ, এই ওয়েদারে মন্দ যাবে না। তারপর টেলিভিশনের পর্দায় চোখ রেখে বললেন, নিউজ দেখছেন? কি সাংঘাতিক রকমভাবে খুন করেছে। হ্যাঁ, জিনাত ওদিকে কফি বানাতে বানাতে উত্তর দিল, সত্যি কি নৃশংসতা বাবা। সে তো সত্যি, কিন্তু নিউজ চ্যানেলগুলোর খেয়ে দিয়ে কোনো কাজ আছে? হ্যাঁ, এমন করে কথা বলছে দেখুন যেন সব এক একটা লালবাজারের স্পেশাল ব্রাঞ্চ। তো করুক না, এরাই করুক ইনভেস্টিগেশন, আমরা হাতে হাত দিয়ে বসে থাকি। পারমিতা ইন্সপেক্টরকে জরিপ করে। বয়স বেশি না, মধ্য 30-এর হবে, মিশুকে ধরনের। জিনাত বেশ উৎসাহ নিয়েই কফি নিয়ে আসে। ওরা এটা ওটা কথা বলে। পারমিতা বোঝে এই রে অফ হোপের কফি টেস্ট করতে ইন্সপেক্টরের প্রায়ই আগমন হয়। অন্তত জিনাতের ঠোঁটের কোণের হাসি তাই বলছে। পারমিতা বুঝতে পারে না এখন তার কি করা উচিত। এইভাবে পিছনে অযাচিতের মতো বসে বসে ওদের কথা শোনা কি শোভন? পাশের ঘরে চলে গেলে হয় না? নমস্কার, এখানে কি নতুন নাকি? পারমিতা চমকে তাকিয়ে দেখে ইন্সপেক্টর হাসি মুখে তাকিয়ে ওর দিকেই। পারমিতার ঠোঁটে অপ্রস্তুতের হাসি ফোটে। নমস্কার। হ্যাঁ, আজই এসেছেন? নিউ জয়েনি, হোল্ডিং পিরিয়ডে আছেন। জিনাত কথার রেশ টেনেছে। ইন্সপেক্টর কফি মাগে চুমুক দিতে দিতে বললেন, ভালো ভালো ভালো।
আশা করি সালাং আপনার ভালোই লাগবে, তবে একটু সাবধানে থাকবেন। সাবধানে থাকতে বলছে কেন? প্রশ্নটা করতে গিয়েও পারে না পারমিতা। দ্বিধান্বিত মুখে মাথা নাড়ায়। কফি মাগটা এবার টেবিলে নামিয়ে রেখে উঠে দাঁড়ায় ইন্সপেক্টর। আচ্ছা, আজ আসি। হ্যাঁ, আর কোনো অসুবিধে হলে ফোন করে নেবেন। গুড নাইট। দরজা অবধি এগিয়ে দিয়ে দুজনে আবার ফিরে আসে রিসেপশনে। জিনাত টুকটাক কাজে ব্যস্ত করে নিজেকে। পারমিতার মনে সংশয়ের বাষ্প ঘুরপাক খায়। অবশেষে প্রশ্ন করেই ফেলে, আচ্ছা, উনি যে আমাকে সাবধানে থাকতে বললেন, কেন বললেন জানেন? আসলে নতুন জায়গা তো, তাই। জিনাত চোখ তুলে তাকিয়ে শান্ত স্বরে বলে, আসলে এই কমাসে কিছু এমন ইনসিডেন্ট হয়েছে তো, তাই জন্যই আর কি। আপনি চিন্তা করবেন না। পারমিতা হয়তো আরো কিছু প্রশ্ন করত, কিন্তু তার আগেই ফোনটা বেজে ওঠে। জিনাত ফোন রিসিভ করে। হ্যালো। ওপাশের কথা মন দিয়ে শুনে পেশাদারি ভঙ্গিতে বলে, হ্যাঁ স্যার, অ্যাভেলেবেল আছে। আপনার নাম আর লোকেশনটা আমাকে একটু বলবেন প্লিজ। জিনাত মন দিয়ে কিছু টুকে নেয়, তারপর ফোন নামিয়ে রেখে ব্যস্ত হয়ে এগিয়ে আসে। শুনুন, একটা ক্লায়েন্ট ফোন করেছিলেন, ওনার স্ত্রীর জন্য একটা সিস্টার লাগবে। আপনি কি যেতে পারবেন? না হলে আমি অন্য কাউকে দেখবো কেউ অ্যাভেলেবেল আছে কিনা। পারমিতা ব্যস্ত হয়ে উঠে দাঁড়িয়েছে। আমি যেতে পারি, আমার কোনো অসুবিধে নেই। জিনাত কি যেন একটু ভেবে নিয়ে বলে, হ্যাঁ, রেগুলার ক্লায়েন্ট হলে আমিও ভাবতাম না। আসলে পেশেন্টের মানে ওনার স্ত্রীর কোনো হিস্ট্রি আমাদের কাছে নেই, তাই ভাবছিলাম। ম্যাডাম, আমি এরকম কাজ আগে অনেক করেছি। কত পেশেন্ট পার্টির কাজ করেছি, সব রোগীদের কি আগে থেকে জানতাম। আপনি কিছু চিন্তা করবেন না। আসলে আমাদের গুডউইলের একটা ব্যাপার আছে তো, আপনি নতুন। আমি পারবো। পারমিতার স্বরে প্রত্যয়। জিনাত আবারও কয়েক মুহূর্ত ভেবে নিয়ে বলে, ঠিক আছে, তাহলে আপনি গুছিয়ে নিন, আমি গাড়ি বলে দিচ্ছি। অচেনা জায়গা আছে, আপনি একা চিনে যেতে পারবেন না। বাহাদুর, বাহাদুর। পারমিতা সকৃতজ্ঞ দৃষ্টিতে তাকিয়ে থাকে জিনাতের দিকে। প্রায় আধা ঘন্টা বাদে গাড়ি নামিয়ে দিয়ে গেল সুদৃশ্য ছিমছাম এক বাড়ির দোরগোড়ায়। কিছুক্ষণ আগেও যে আরব্য নিশির রাতকে দেখে কাব্য করতে মন চাইছিল, এখন সেই রাতই কেমন যেন রহস্যময় সাপদের মতো চেয়ে আছে ওর দিকে। প্রায় জনশূন্য পথের পাশে খাদের কিনারায় নিভৃতে দাঁড়িয়ে থাকা এই বাড়িটার দিকে তাকাতে গলাটা একটু শুকিয়ে এলো কি। বাইরে প্রচন্ড ঠান্ডা। গায়ে জড়ানো শালটা মাথা অবধি ঢেকে বাড়ির সামনের ছোট্ট বাগান পেরিয়ে সদরে বেল বাজালো। এরপর অধীর অপেক্ষা। ঠান্ডায় প্রায় জমে যেতে যেতে পারমিতা ভাবল, নতুন জায়গায় নতুন মানুষ, আমি পারবো? না না, আমি পারবই, আমাকে পারতেই হবে। এর মিনিট তিনেক বাদে দরজা খুলে দিলেন সম্ভ্রান্ত চেহারার এক ব্যক্তি। পারমিতাকে দেখে প্রশ্ন করলেন, রে অফ হোপ? পারমিতা খানিকটা নিজেকে গুছিয়ে নিয়ে বলল, হ্যাঁ, জিনাত পাঠালেন। আমি পারমিতা। ওয়েলকাম ইন পারমিতা। বাইরে ভীষণ ঠান্ডা, তাড়াতাড়ি আসুন। পেশেন্টের রুম কোন দিকে? ও ঘুমাচ্ছে। ফর নাও ইউ সিট হিয়ার অ্যান্ড ওয়ার্ম ইউরসেলফ। কফি চলবে তো? পারমিতার অপ্রস্তুত লাগে। একজন সিটের বসে কফি খাবে? সত্যি এই সালাংয়ের লোকগুলো অন্যরকম। ঘরের ভিতরে আরামপ্রদ উষ্ণতা, ফায়ারপ্লেসে আগুন ঘরের ভেতরে মনোরম উত্তাপ ছড়াচ্ছে। ঘরের অন্তঃসজ্জা অত্যন্ত উচ্চরুচির। পারমিতা মুগ্ধ হয়।
আরও বেশি মুগ্ধ হয় তার মুখোমুখি সোফায় বসা ব্যক্তিটির আন্তরিক ব্যবহারে। ব্যক্তির পরনে উলেন হোম গাউন জাতীয় পোশাক, নুনমরিচ চুল, গালে অবিন্যস্ত দাড়ি। বয়স কত হবে? 60? না, তার বেশি। হ্যাভ কফি, বেটার ফিল হবে। আর আপনার পুরো নামটা? চমক ভাঙে পারমিতার। ভদ্রলোকের দেওয়া কফি কাপ নামিয়ে তড়িঘড়ি তার কাঁধ ব্যাগে হাত ঢোকায়। তাই তো, নামই তো বলা হয়নি। পরিচয়পত্রগুলো যে দিতে বলে দিয়েছিল জিনাত, তাও দেওয়া হয়নি। পারমিতা ব্যস্ত হয়ে ব্যাগ থেকে ডকুমেন্টসগুলো বের করতে করতে বলে, ভেরি সরি স্যার, আমার আগেই এগুলো দেওয়া উচিত ছিল। আমার নাম পারমিতা, আর এই যে ডকুমেন্ট। না, ডকুমেন্টস লাগবে না। আর আমাকে স্যার না বলে মিস্টার আলভেস বললে খুশি হব। আচ্ছা, এখন আপনি আপনার কফি শেষ করে নিন, তারপর বেলার কাছে নিয়ে যাব। পারমিতা দ্রুত কফি শেষ করে উঠে দাঁড়ায়। চলুন, মিসেস আলভসের ঘরটা আমাকে একটু দেখিয়ে দিন প্লিজ। কাম উইথ মি। নিচতলার ড্রয়িং রুমের এক পাশ দিয়ে পাক খাওয়া সুদৃশ্য কাঠের সিঁড়ি। সেই সিঁড়ি পেরিয়ে দোতলায় মস্ত এক করিডোরের শেষে একটা ঘরের ঈষৎ ভেজানো দরজার কাছে এসে দাঁড়ান মিস্টার আলভেস। নিচতলার মতো ওপরের তলায় আলোর আতিশয্য নেই, বরং মনে হয় রাতের সমস্ত নিশ্চুপ জটিলতা এখানেই কোথাও মুখ লুকিয়ে আছে, যার চোখাচোখি না হওয়াই ভালো। উনি দরজা সন্তর্পণে খুলে ইশারায় পারমিতাকে ভেতরে আসতে বললেন। পারমিতা ওনাকে অনুসরণ করল। ওষুধ আর অসুখের গন্ধে ঘরের বাতাস ভারী। ঘরের মাঝামাঝি একটা খাট। খাটের উপর শায়িত অবয়বকে রাত বাতির আলোয় আবছা দেখায়। মিস্টার আলভেস ধীরে ধীরে খাটের কাছে এগিয়ে গিয়ে শায়িত মানুষটির মাথায় হাত রাখলেন সযত্নে। মিট বেলা, মাই ওয়াইফ। পারমিতা পায়ে পায়ে এগিয়ে এলো খাটের কাছে। আলো আঁধারিতে কেমন যেন চোখে ধাঁধা লাগে। তাও যতদূর বোঝা যায়, শয্যার মধ্যবর্তিনী ঘুমের অতলে তলিয়ে আছেন। মিসেস আলভেস প্রৌঢ়া। কি ভীষণ অভিজাত সৌন্দর্য তার করুণ মুখাবয়ব জুড়ে। পারমিতার মন খারাপ হয়ে যায়। কি হয়েছে ওনার? Cerebral. It's been 2 years. আমি ও সবটা দেখি। অন্য কারোর হাতে ছাড়ার ভরসা পাই না, কিন্তু আমারও তো বয়স হয়েছে। আজকাল মাঝে মধ্যে ক্লান্ত হয়ে যাই, তাই বাধ্য হয়ে। মিস্টার আলভেজ পারমিতার দিকে তাকিয়ে ম্লান হাসে। বেডসাইড টেবিলের উপর থরে থরে সাজিয়ে রাখা ওষুধপত্রের দিকে তাকিয়ে পারমিতা বলে, কখন কি দিতে হবে আমাকে বুঝিয়ে দিন, আমি পারবো। আপনি নিশ্চিন্তে বিশ্রাম নিন। আর ওনার ডিনার? ডিনার হয়ে গেছে। যে ড্রিপটা চলছে সেটা 2 ঘন্টা বাদে বন্ধ করে দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই, আজকের মতো। পারমিতা স্ট্যান্ডে ঝুলতে থাকা বোতলটার দিকে তাকায়, বলে, এখনো ঘন্টাখানেক চলবে। আর মেডিকেশন লিস্ট? মেডিকেশন কিছু নেই, তবে মাঝে মাঝে ওর খুব কষ্ট হয়, যন্ত্রণায় ছটফট করে। তখন আপনি আমাকে ডাকবেন। আমাকে ছাড়া তখন ওকে কেউ চুপ করাতে পারবে না। ভদ্রলোকের গলার স্বর কেঁপে উঠল যেন। পারমিতার গলার কাছেও একটা কষ্ট জমাট বেঁধে উঠল কি? আচ্ছা। পারমিতার গলায় আর্দ্রতা ফোটে। মিস্টার আলভেজ নিঃশব্দে বসে থাকেন স্ত্রীর মাথার কাছে।
হঠাৎ বিছানার ওপরে সামান্য নড়াচড়ার আভাস, সঙ্গে অস্পষ্ট গোঙানির শব্দ। পারমিতা এগিয়ে যাওয়ার আগেই মিস্টার আলভিস মুখ নামিয়ে আনেন স্ত্রীর মুখের কাছে। কি হয়েছে ডিয়ার, কি হয়েছে? কষ্ট হচ্ছে? গোঙানির শব্দ বাড়ে। মিসেস আলভেস জড়ানো স্বরে বলতে চাইছেন কিছু। মিস্টার আলভেস শোনার চেষ্টা করছেন। Yes, yes. Yes, dear. Yes. তুমি যা চাইছো সব হবে। বলছি তো সব হবে। আমি তোমায় কষ্ট পেতে দেব না। Never. পারমিতাও ওনার মাথায় হাত রাখে সযত্নে। ব্যস্ত হয়ে প্রশ্ন করে, স্যার, ম্যাডামের কোথাও কষ্ট হচ্ছে, কিছু মেডিসিন দিতে হবে কি? ওই টেবিলে ড্রেসিং কিটটা আছে, ওটা একটু নিয়ে আসবে। পারমিতা ছুটে গিয়ে কিটটা নিয়ে আসে। মিস্টার আলভিস আলতো হাতে তার স্ত্রীকে এক পাশে কাঁধ করায়। বেড সাইড লাইটটা চালাও। মিসেস আলভিসের গোঙানি পর্যায়ক্রমে বাড়ছে। পারমিতা ড্রেসিং কিট খুলতে খুলতেই পচা একটা গন্ধ পায়। আর চোখে বিছানার দিকে তাকাতেই চোখে পড়ে ব্যাপারটা। মিসেস আলভেসের পিঠের রক্তে ভেজা ব্যান্ডেজটা নামিয়ে ফেলেছেন মিস্টার আলভেস। সেখান থেকেই পুঁজ জমা চামড়ার পূর্ত গন্ধ ছড়াচ্ছে। পারমিতা নেহাতে গন্ধের সঙ্গে সুপরিচিত, অন্য কারো পক্ষে অসহনীয়। নদী অচল হলে যেমন শ্যাওলা জমে, অব্যবহৃত বস্তুতে জং ধরে, ঠিক তেমনি দীর্ঘকালীন অবসরে থাকা শরীরে কীট ধরে। মৃত্যু কীট। সেই মৃত্যু কীট ফুরিয়ে আসা প্রাণের অবশিষ্ট প্রাণ শক্তিকে কুরে কুরে খায়। পারমিতা ড্রেসিং সামগ্রী গুছিয়ে নিয়ে নিজের হাতটা স্যানিটাইজ করতে করতে বলে, আপনি সরে আসুন, আমি দেখছি। না, ওর কষ্ট হলে আমি এতদিন সব করে এসেছি, আমি করব। সন্ধেবেলায় ড্রেসিংটা করা হয়নি, বললাম না, বয়স হচ্ছে, সব ভুল হয়ে যাচ্ছে। এসব তো ওর করার কথা ছিল। পারমিতার গলার কাছের কেলাসিত কষ্টটা উপচে পড়তে চায়। অবাক চোখে তাকিয়ে দেখে কি পরম যত্নে একজন পুরুষ তার প্রিয় নারীর সেবা করছে। পুরুষরা যে সারা জীবন শুধু যত্ন নিতেই জানে, যত্ন করে রাখতে জানে না, সেটা যে মিথ পারমিতা আজ বুঝল। তবুও কি যেন ওর মনের ভিতরে কাঁটার মতো বিঁধে বিঁধে ওর মনটাকে অশান্ত করে তুলছে। প্রায় আধ ঘন্টা বাদে মিসেস আলভিসকে ঘুম পাড়িয়ে মিস্টার আলভিস উঠে দাঁড়ালেন। পারমিতা ঘর পরিষ্কার করে আলো নিভিয়ে খাটের পাশে চেয়ারে বসল। এখনো ঘুমোবে? ততক্ষণে ডিনার করে নেওয়া যাক। হ্যাঁ, আপনি করে নিন, আমি আছি। তুমিও চলো, রাত হয়েছে তো। কত বাজে? ইতস্তত করে হাত ঘড়িতে একবার চোখ বোলায় পারমিতা। রাত 9:15 মাত্র। এত আগে খাওয়াটা ওর অস্বস্তির কারণ নয়, আসলে ওর সঙ্গে আজ কোনো খাবারই নেই। পারমিতা কি বলবে বুঝতে পারে না, শুধু বলে, উনি একা থাকবেন? To live alone is the fate of all great souls. আমি ডিনার টেবিলে তোমার জন্য অপেক্ষা করছি, এসো। মিস্টার আলভেস সিঁড়ি ভেঙে নিচে নামছে। পারমিতা তার অসুস্থ ঘুমন্ত স্ত্রীর পাশে বসে তার ক্লান্ত পদক্ষেপ শোনে। কিছু বাদে নিজেও নেমে আসে নিচে। কথা মতোই মিস্টার আলভেস টেবিলে বসে অপেক্ষা করছেন।
সামনে সাজানো খাবার। পারমিতা একটা চেয়ার টেনে বসে। মিস্টার আলভেস টেলিভিশন অন করতে করতে বলে, এই খেতে খেতে নিউজ দেখা আমার ব্যাড হ্যাবিট, কিছু মনে করো না। মনে করলেও আই কান্ট হেল্প ইট। পারমিতা কিছু মনে করার কথা ভাবতেই পারে না। ও তো অভিভূত হয়ে চেয়ে আছে দেওয়ালের সুসজ্জিত ছবিগুলোর দিকে। মিস্টার ও মিসেস আলভেসের সুখ স্মৃতিতে ভরা ছবি। তবুও এত ছবির মাঝেও কিসের যেন অসম্পূর্ণতা। আপনাদের সন্তান ওনারা বাইরে থাকেন? টেলিভিশনের পর্দা থেকে চোখ সরিয়ে মিস্টার আলভেস পারমিতার দিকে তাকিয়ে থাকে। তারপর উঠে গিয়ে একটা ড্রয়ার টেনে একটা ফটো ফ্রেম বের করে কিছুক্ষণ তাকিয়ে থাকে সেই ছবির দিকে। হাতের চেটোয় সযত্নে ছবিটা মুছতে মুছতে আলগোছে নামিয়ে রাখে পারমিতার সামনে। Our only child, নয়াল। নয়াল। ছবিতে হাসি মাখা এক মুখ, 25-26 বছরের তারুণ্য। পারমিতা প্রশ্ন করে, উনি কি বাইরে আছেন? বাইরেই তো, far, far away from life. মিস্টার আলভেসের ক্লান্ত হাসিতে বিষণ্ণতার রেশ মেশে। নয়াল স্কলার পেয়ে এলেতে চলে গেল, তারপর সেখানেই চাকরি, ভালোই চলছিল। কিন্তু 2 বছর আগে এক রাতে ফোন বাজলো, আমি ধরলাম। ওপাশ থেকে কেউ নয়াল আলভেসের বাড়ির লোককে খুঁজছিল। আমি বললাম যে আমি ওর বাবা হই। তারপর একটা কথাই শুনেছিলাম, অ্যাক্সিডেন্ট। এরপর ওরা কি বলেছিল, আমরা কি করেছিলাম, কিছুই মনে নেই। সেই বছরটা আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে। ছেলে নেই, বেলার মুখে হাসি নেই। I lost my everything. মিস্টার আলভেস 2 হাতে মুখ ঢাকেন। পারমিতা বসে থাকে নিশ্চুপ। কিছু কিছু শোকের কোনো সান্ত্বনা হয় না, তবুও দিতে হয়। কিন্তু পারমিতা সান্ত্বনা দিতে পারে না। ওর মনে হয় লোকটা কাঁদুক। পুরুষ হওয়ার কারণে কোনো কালে নিজের মনের কষ্ট এভাবে উজাড় করার সুযোগ পায়নি হয়তো। কাঁদুক। মিস্টার আলভেস কিছু বাদেই নিজেকে সংযত করেন। ছেলের ছবিটা ড্রয়ারে রেখে হাসি মুখে এসে বসেন আবার। দেখেছ বুড়ো লোকটা কেমন বোর করলো তোমায়? সরি, ভেরি সরি। না না, একেবারেই না। খেয়ে নিন প্লিজ। পারমিতা খাবার পরিবেশন করে। মিস্টার আলভেস আবারও টেলিভিশনে চলতে থাকা খবরে মনোনিবেশ করতে করতে বলেন, তোমার পরিবার কে কে আছেন? আমার কেউ নেই। ছেলেবেলায় বাবার কিছু আবছা স্মৃতি ছাড়া কিছুই মনে নেই। তারপর বাকিটা সিস্টার আর্জিনার কাছেই কেটেছে। ও মাই গুডনেস। পারমিতার বলার কিছুই থাকে না। খাবার মুখে তুলতে তুলতে টেলিভিশনের পর্দায় চোখ রাখে। সেই একই খুনের ঘটনার তর্জমা চলছে, তবে এখানে ভাষাটা ইংরাজি। ছেলের মৃত্যুর পর থেকেই কি মিসেস? হ্যাঁ, উইদিন 2 months ওর পর 2টো অ্যাটাক হয়। তারপর থেকে শখটা নিতে পারেনি। তবে এসব কাটিয়েও সেরে ওঠা যায়, অন্তত চেষ্টা করা যায়। কিন্তু ওর দিক থেকে সব চেষ্টাই শেষ হয়ে গেছে।
আমার মাঝে মাঝে মনে হয় ও আসলে বেঁচে উঠতেই চায় না, আমার জন্যেও না। আমি জানি এভাবে ও কষ্ট পাচ্ছে। ওর বুকে মাথা রাখলে বুকের শব্দ শুনি, ওকে হাতে করে খাওয়াই, ঘুম পাড়াই, এতেই আমার শান্তি। ও তো তবু আছে, যেভাবেই ও বেঁচে আছে। দিনের শেষে একজনের কাছে গিয়ে তো বসতে পারি। ওর ওই তাকাতেই আমার শান্তি। মিস্টার আলভেজ প্লেটের খাবার নাড়াচাড়া করেন। পারমিতার শ্বাস ভারী হয়ে আসে, কেমন যেন দম বন্ধ লাগছে। ওনার কি আর রিকভারির চান্স নেই? না, এভাবেই একদিন হয়তো। আবার ড্রয়িং রুম জুড়ে বিষাদ নামে। ইংরেজি সংবাদ চ্যানেলের সঞ্চালক উচ্চস্বরে বলছে কিছু। মিস্টার আলভেজ সম্পূর্ণ অপ্রাসঙ্গিকভাবে বললেন, খবরটা দেখেছ? এভাবে কেউ কাউকে কিভাবে খুন করে? কাল থেকে কেসটার কত রকম যে টার্নিং দেখলাম, বাবা, আরো হয়তো দেখতে পাবো। মিস্টার আলভেজ নিজেকে সংযত করার ভীষণ রকম চেষ্টা করছেন। ওনার আগ্রহ দেখে পারমিতাও এবার আগ্রহ নিয়ে সেই খবরে চোখ রাখে। ও বুঝে পায় না কি এমন আছে এই খবরটায়। নীলচে আলোয় ভেজা ঘরে মৃদু শ্বাস প্রশ্বাসের শব্দ। পারমিতার ড্রিপ্টের দিকে তাকায়। প্রায় শেষ পর্যায়ে, এরপর আর কোনো ড্রিপ নেই। মিসেস আলভেজ ঘুমোচ্ছেন, মুখটা হাঁ হওয়া, মুখের থেকে নাল গড়াচ্ছে। পারমিতা তোয়ালে দিয়ে নাল মুছিয়ে হাঁ হওয়া মুখটা বন্ধ করার চেষ্টা করে। কিছু সময় পর ব্যর্থ হয়ে আবার চেয়ারে হেলান দিয়ে বসে পড়ে। সত্যি কিছু করার নেই। এই মানুষটার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ ধীরে ধীরে বিকল হয়ে আসছে। শ্বাসটুকু নেওয়া ছাড়া কিছুই করতে পারেন না। অথচ এদের জীবনটা এই মুহূর্তে অন্যরকম হতো। ভোরের প্রথম আলো যখন পাহাড় চুইয়ে ঘরে এসে পড়ত, তখন দুজনে কফির কাপ হাতে এসে দৃশ্য দেখতে দেখতে আয়েশ করে কফি কাপে চুমুক দিতে পারত। বেলা গড়ালে মিস্টার আলভেজ বাগান নিয়ে ব্যস্ত হতেন, মিসেস আলভেজ তখন রান্নাঘরে ব্যস্ত থাকতেন স্বামীর পছন্দের খাবার বানাতে। সন্ধ্যাবেলায় ড্রয়িং রুমের ফায়ার প্লেসের পাশের আরাম কেতারায় বসে মিসেস আলভেজ কোনো গল্পের বইয়ের পাতা উল্টাতেন, আর মিস্টার আলভেজ তখন মজে থাকতেন টেলিভিশনের পর্দায়। ঠিক তখনই বেজে উঠত মুঠোফোন। মিসেস আলভেজ সারাদিনের মন খারাপ ভুলে হাসি মুখে আঙুল ছোঁয়াত ফোনে ভাসা ছেলের ছবিতে। কিন্তু না, এখন হবে না, কখনোই হবে না। মিসেস আলভেজ কোনোদিন উঠতে পারবেন না। পারমিতা তাকিয়ে থাকে অসহায়ার দিকে। ওর মনের ভিতরের এক অস্বস্তির তরঙ্গ ধীরে ধীরে পাক খেয়ে উপরে ওঠে। দূর পাহাড় থেকে গান ভেসে আসছে। আদিবাসী সুরের মাদকতায় পারমিতার কেমন ঝিম ধরে। ঝিমুনি কাটাতে ঘরে থাকা টেলিভিশনটা অল্প ভলিউমে চালায়। রোগীর ঘরে এর আগে কোনোদিনও টিভি চালায়নি, কিন্তু আজ চালালো। চ্যানেল ঘুরিয়ে নিয়ে আসে খবরে। সন্ধ্যের যুক্তিতর্কের আসরটাই রিপিট টেলিকাস্ট হচ্ছে এখন। পারমিতা গভীর মনোযোগে
খুঁটিয়ে খুঁটিয়ে সেই খবর শোনে। শুনতে শুনতে চেয়ারটাকে ছন্দে ছন্দে আগে পিছে দোলায়। তুলতে তুলতে পারমিতা মিসেস আলভেসের দিকে তাকায় আর চমকে ওঠে। মিসেস আলভেস এক দৃষ্টে তাকিয়ে আছেন ওর দিকে। মুখটা হাঁ হয়ে ঝুলে পড়েছে, অনেকটা ভয়ানক দেখাচ্ছে ওকে। কিছু বলবেন? কষ্ট হচ্ছে? মিসেস আলভেসের চোখ বিস্ফারিত, ঘড় ঘড় শব্দ তুলে বলতে চাইছেন কিছু। ঠোঁটের পাশে গ্যাঁজলা জমেছে ক্রমশ। পারমিতা ড্রিপটা খুলে দেয়, তারপর জল এনে খাওয়ানোর চেষ্টা করে। মিসেস আলভেসের গাল বেয়ে জল গড়ায়, গলায় ঘড় ঘড় শব্দের মাত্রা ছাড়ায়। মৃত্যু যন্ত্রণার শব্দ বুঝি এমনই হয়। পারমিতার মনের ভিতর অস্বস্তির পারদ চড়ে। কষ্ট পাচ্ছে? কষ্ট পাচ্ছে, ভীষণ কষ্ট পাচ্ছে। ওর এই মুহূর্তে নিচে গিয়ে মিস্টার আলভেসকে জাগিয়ে তোলা দরকার, যে হয়তো ক্লান্ত দু চোখের পাতা সবে মাত্র এক করেছে। না, সে কিছুতেই তাকে বিরক্ত করবে না। শান্ত হন, ঘুমিয়ে পড়ুন। কষ্ট হবে না, আর কষ্ট হবে না। পারমিতা মিসেস আলভেসের মাথায় আলতো হাত ছোঁয়ায়। সরে যাওয়া চাদর টেনে মিসেস আলভেসের শরীরটাকে ঢাকা দেওয়ার মুহূর্তে পারমিতার মনে হয় হিম শীতল পাথরের মতো একটা হাত আঁকশির মতো টেনে ধরেছে ওর হাতটাকে। ও চমকে তাকায়, সঙ্গে সঙ্গে মিসেস আলভেসের হাতটা নেতিয়ে পড়ে খাটের উপর। পারমিতা অবাক হয়, এ কিভাবে সম্ভব? পারমিতার ভয় লাগে। মাঝে মাঝে এসব রোগীর শরীরে সামান্য রিফ্লেকশন দেখা যায়, সেটাও জানে। বিছানায় শায়িত চাদরে মোড়া শরীরটি আবারও নিস্তেজ। দূর পাহাড় থেকে ভেসে আসা আদিবাসী গানের সুরটা এই নীলচে ঘরের জটিলতাকে ধীরে ধীরে ভয়াল করে তুলছে। পারমিতা ঘরের বাইরে ফাঁকা প্যাসেজটা এসে ঘরের ভেতর নিশ্চল রোগীর দিকে আর একবার তাকায়। তারপর প্যাসেজের একদিকে থাকা আরাম কেদারায় চোখ বুজে হেলান দেয়। সিস্টার আরজিনা বলতেন, মন অশান্ত থাকলে ধৈর্যচ্যুতি হয়, ধৈর্যের চ্যুতি ঘটলে লক্ষ্যে পৌঁছানো অসম্ভব। তাই মনকে শান্ত রাখতে হবে। পারমিতা নিজেকে শান্ত করতে, অশান্ত মনকে শান্ত করতে চোখ বোঝে। কিছু ছেঁড়া ছেঁড়া ছবি ভিড় করে আসে ওর দু চোখে। শ্বাস ঘন হয়, চোখ বুঝেই অনুভব করে কেউ এসে দাঁড়িয়েছে ঠিক ওর পিছনেই, যেন ওর দিকেই ঝুঁকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। পারমিতার মেরুদণ্ড বেশ সরীসৃপ নামে। ও মুখ তুলে উপর দিকে তাকায়, তখনই ওর মুখের উপর থেকে দু চোখ সরে যায় দ্রুত। পারমিতা কেদারা আঁকড়ে বসে থাকে, সারা শরীর কাঁপছে ওর। তখনই নিচতলা থেকে ঘ্যাড় ঘ্যাড়ে বেতারের শব্দ ভেসে আসে। পারমিতা ওর অবশ হয়ে আসে শরীরটাকে টেনে হিঁচড়ে দাঁড় করায়, তারপর ঘাড় ঘুরিয়ে মিসেস আলভেসের ঘরের দিকে তাকায়। ওই তো আলো আধারি ঘরে খাটের উপর চাদরে ঢাকা শুয়েই তো আছে। তবে পারমিতার পিছনে কে এসে দাঁড়িয়েছিল? তবে কি ভুল দেখেছিল পারমিতা? দোলা চলে দুলতে দুলতে নিচে নেমে আসে। তেষ্টা পাচ্ছে বড্ড। নিচতলাটা এখন অন্ধকার, শুধু কোথাও থেকে ক্ষীণ আলোর রেশ এসে পড়েছে
লিভিং রুমের মেঝেতে। কোণের একটা ঘরের দরজা ফাঁক হয়ে আছে, সেই ফাঁক গুলেই সেই ঘরের মলিন সাদাটে আলো ছড়িয়েছে। পারমিতা পায়ে পায়ে দরজার কাছে এসে দাঁড়ায়। ঘরের ভিতরে চেয়ারে বসে আছেন মিস্টার আলভেজ, ওনার কোলের কাছে ট্রানজিস্টার। পারমিতার উপস্থিতি টের পেয়ে উনি ভেজানো দরজার দিকে তাকিয়ে হাসেন। কামেন। পারমিতা দরজা ঠেলে ঘরের ভেতর আসে। ঘরের দেওয়াল জুড়ে হাসি মাখা নয়েলের ছবি। ঘরের কাঁচ ঢাকা আলমারির ভিতরে থরে থরে সাজানো মেডেল, ট্রফি আর সার্টিফিকেট। আলমারির পাশের দেওয়ালে ঝোলানো একটা গিটার। আমার ট্রানজিস্টরের শব্দ তোমাকে বিরক্ত করেছে, তাই না? না, পারমিতা কিছুক্ষণ আগের ঘটা ঘটনাটা বলতে গিয়েও থমকে যায়। শুধু বলে, আপনি ঘুমাননি? চেয়ারে গা এলিয়ে দিতে দিতে মিস্টার আলভেজ বলেন, ক্লান্তিতে চোখ বুজে থাকাকে যদি ঘুম বলে, তবে আমি রোজ ঘুমাই। পারমিতা সামনে থাকা চেয়ারটা টেনে বসে। আর ঘুম না আসলে আপনি এই ঘরে এসে বসেন, তাই তো? মিস্টার আলভেজ উত্তর দেন না। চোখ বুজে থাকতে থাকতে বলেন, ওইগুলো দেখছো? শোকেসের সব ট্রফিগুলো, ওগুলো ওর একাডেমিক রিওয়ার্ড। ওই ওপরের সার্টিফিকেটটা বিশপ নিজে হাতে ওকে দিয়েছিলেন ফর মিউজিক। হি ওয়াজ কোয়াইট ব্রিলিয়েন্ট। পারমিতার ট্রফির দিকে ফিরেও তাকায় না। ও চেয়ে চেয়ে নিঃস্ব এক বাবাকে দেখে, একাকী এক স্বামীকে দেখে। I was always like a busy bee. বাড়িতে হার্ডলি কিছু সময়ের জন্য আসতাম। নয়েলই ছিল ওর মায়ের জগৎ। কিন্তু 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 সেদিনের ঘটনার পর সব কিছু বদলে গেল। বেলা যখন সেন্সলেস হয়ে গিয়েছিল, আমি বুঝেছিলাম ওর সেরিব্রাল হয়েছে। সব ব্যবস্থা করেছিলাম। কোনো ইন্টারনাল হ্যামারেজ না থাকায় কদিনের মধ্যে সুস্থ হয়ে গেল, কিন্তু যে বাড়ি ফিরল সে প্রাণহীন এক জীবন্ত লাশ। আমি বরাবরই ভীষণ প্র্যাকটিক্যাল মানুষ। আমার জীবনে ইমোশনের জায়গা খুব কম। সন্তানের মৃত্যুতে আমার কষ্ট কিছু কম ছিল না, কিন্তু বেলার মতো বাঁচার আশা আমি ছেড়ে দিইনি। ও চেষ্টা করলে পারত, কিন্তু করেনি। ওকে দেখে আমি বুঝেছিলাম শরীর মনের চিকিৎসায় শরীর সারলেও মনের ভিতরের ক্ষত অক্ষতই থাকে। দেশ বিদেশ সব চেষ্টাই করেছি, কিন্তু মিস্টার আলভেজের গলা আর্দ্র হয়ে আসে। তখনই দোতলায় ভারী কিছু পড়ার শব্দ, তার সঙ্গে কাঠের মেঝেতে মড়মড় করে আর একটা শব্দ। উনি একা আছেন? এ বাড়িতে গভীর রাতে মাঝে মাঝে এমন একটু আধটু শব্দ হয়। তুমি নতুন, তাই জানো না। মানে অনেক পুরনো বাড়ি, তাই মাঝরাতে এ বাড়ির স্মৃতিরা আড়মোড়া ভেঙে জেগে ওঠে। একজোড়া জিজ্ঞাসু চোখের দৃষ্টি পারমিতার ভাবনায় আবার ফিরে আসে।
মনের ভেতরকার অস্বস্তি আবার উঁকি দেয়। ও চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলে, আমি আসছি, উনি অনেকক্ষণ একা আছেন, যদি কিছু প্রয়োজন পড়ে। যেও, যেতে তো হবে। তার আগে আমার করা শেষ প্রচেষ্টাটা একবার শুনে যাও। পারমিতা অস্বস্তি নিয়েই বসে। এই নিঃসঙ্গ মানুষটিকে উপেক্ষা করে চলে যাওয়ার সাধ্য ওর নেই। মিস্টার আলভেজ যত্ন করে একটা পাইপ ধরায়, তারপর ধোঁয়া ছেড়ে বলে, সবার কাছ থেকে আশাহত হয়ে ফিরে আসার পর আমি ভাবলাম আমি একটা শেষ চেষ্টা করে দেখি। উপরতলা জুড়ে ঘর ঘর জান্তব শব্দ, যেন ক্ষুধার্ত কোনো বন্য পশু বন্দিঘর ফুঁড়ে প্রাণপণে বেরিয়ে আসতে চাইছে। মিস্টার আলভেসের নির্বিকার মুখের দিকে তাকিয়ে পারমিতা সভয়ে প্রশ্ন করে, আচ্ছা, আপনার কোনো পোষ্য আছে বুঝি? ওই উপরে ওই যে শব্দ শোনা যাচ্ছে। মিস্টার আলভেস হঠাৎ হেসে ওঠে। মৃদু হাসি নয়, একেবারে প্রাণ খোলা, যেন কিছু মজার কথা বলে ফেলেছে। পশই পশই, ঠিকই বলেছ, পশই বটে। ও শান্ত হয়ে যাবে এক্ষুনি, তুমি নিশ্চিন্তে থাকো। ও বেলার আর আলাদা করে কিছু ক্ষতি করবে না। পারমিতার মন অশান্ত হয়ে ওঠে। পায়ের পাতা দুটো অস্থির মনের সঙ্গে সাজুজ্য রেখে তুলতে শুরু করে। মিস্টার আলভেজ পাইপে লম্বা টান দিতে দিতে আবার বলে, বার্লিনে থাকতেই আমি রিসার্চ শুরু করেছিলাম। যদিও ওরা আমার পেপার নাকচ করে দেয়, দেশে ফিরেও চেষ্টা করেছিলাম, কিন্তু সাকসেস ওয়াজ বিয়ন্ড মাই হ্যান্ড। আশা ছেড়ে আমি আমার প্রফেশনে মন দিই। নিউরোসার্জন হিসেবে নামটা কম হয়নি। দোতলার বারান্দায় ঝনঝন কাঁচ ভাঙার শব্দ। চমকে ওঠে পারমিতা। জানলার কাঁচ ভাঙল বুঝি। পারমিতা উঠে দাঁড়িয়ে দরজার কাছে যেতে ঝপ করে আলো নিভে গেল ঘরের। উপর থেকে ভারী কিছু গড়িয়ে গড়িয়ে আসার শব্দ। পারমিতা ভয়ার্ত স্বরে বলল, আমার মনে হয় আমাদের এখন গল্প করার সময় নয় স্যার, ম্যাডামকে একবার দেখা দরকার। সব হারিয়ে আমারও মনে হয়েছিল কাজের অছিলায় অনেক অবহেলা করেছি বেলাকে, আর নয়, এবার ওকে দেখাটা আমার দরকার। সিঁড়ি বেয়ে পা টেনে টেনে নেমে আসছে কেউ। কাঠের সিঁড়ি থেকে ভারী পায়ের শব্দ আসছে, তার সঙ্গে ধাতব একটা শব্দ ধাক্কা খেতে খেতে নামছে নিচে। প্রচন্ড উত্তেজনায় পারমিতা ছটফট করে। কেউ নিচে আসছে স্যার। কি কি আসছে স্যার? আলোর ব্যবস্থা করতে হবে, আপনি শুনতে পাচ্ছেন? পারমিতা শশব ব্যস্ত হয়ে নিজের মুঠোফোন খোঁজে, আর খুঁজতে খুঁজতে মনে পড়ে ওর সঙ্গে আদৌ কোনো ফোনই নেই। মিস্টার আলভেজ তখন অধ্যক্ষের মতো বুঝিয়ে চলেছে। যে ভাবনা আমার মনের ভেতরে পলির আস্তরণের তলায় লুকিয়েছিল, তাই চাড়া দিয়ে উঠল। তুমি তো জানো, আমাদের মস্তিষ্ক সমস্ত স্মৃতি আগলে রাখতে ভালোবাসে। এর জন্য অবশ্যই মস্তিষ্কের হিপোক্যাম্পাসই দায়ী, তার সঙ্গে দোসর অ্যামিগডালা, যেখান থেকে আসে আমাদের অনুভূতিরা। আমি বেলার মস্তিষ্কে সামান্য ছুরি কাঁচি চালিয়েছিলাম, সঙ্গে কিছু জেনারিক মেডিসিন।
ভেজানো দরজা খুলে গেল সশব্দে। পারমিতা চেয়ারের হাতল খিমচে ধরে বসে রইল। ঘুরে পিছনে তাকাতেও ভয় লাগছে। ও শুনতে পাচ্ছে পায়ের শব্দটা ছেঁচড়ে ছেঁচড়ে এগিয়ে আসছে ওরই পিছনে। মিস রালভেজ পারমিতার পিছনে থাকা ভয়াল রহস্যের দিকে তাকিয়ে হাসে। দু চোখ অস্বাভাবিক উজ্জ্বল দেখায় তার। প্রথম প্রথম বেলার মধ্যে কোনো পরিবর্তন দেখিনি, কিন্তু ধীরে ধীরে শুরু হয় পরিবর্তন। বসে থাকতে থাকতে পারমিতা অনুভব করে ওর কাঁধের কাছে শীতল একটা স্পর্শ। একটা হাত যেন গেঁথে বসছে ওর বাঁ কাঁধের উপর। পারমিতার হাতে পায়ে ঝিঁঝি লাগে, মাথার শিরায় বরফ জমে। তবে ওর পরিবর্তন আমার রিসার্চের ফল দেয়নি। আমি ভাবতে পারিনি একটা অনুভূতিহীন মানুষ ধীরে ধীরে একটা শয়তানে রূপান্তরিত হবে। সেই শয়তান যার প্রতি মাসে একটা করে শিকারের প্রয়োজন। পারমিতার মুখের পাশ ঘেঁষে একটা মুখ এগিয়ে এসে ঘাড় ঘুরিয়ে তাকায় ওর দিকে। অভিব্যক্তিহীন মৃত লাশের দুই চোখে হিম শীতল দৃষ্টি। পারমিতার গা গুলিয়ে ওঠে পূর্ত গন্ধে। নিজের শরীরকে হ্যাঁচকা টানে, চেয়ার থেকে টেনে তোলে। মিসেস আলভেস মুখ থুবড়ে মাটিতে পড়ে। ঘরের আলো জ্বলে ওঠে আবার। পারমিতা দেখে মিসেস আলভেসের দুটি পায়ের একটি ফুলে উঠেছে বীভৎসভাবে। সেই পায়ে কিভাবে যেন বেড সাইডে থাকা ল্যাম্পশেডটা জড়িয়ে গেছে। ওইটাই নামার সময় ধাতব শব্দ করছিল। ড্রেসিং ছিঁড়ে পুঁজ রক্তের ছোপ ছোপ দাগ লেগেছে মেঝেতে। মুখটা ফুলে উঠেছে ভীমরুলের চাকের মতো। মিস্টার আলভেজ আলতো হাত রাখলেন স্ত্রীর পায়ের ক্ষতর উপর। ডার্লিং, কষ্ট হচ্ছে, আর হবে না, সব ঠিক হয়ে যাবে। বেলা, মাই ডার্লিং, তোমার শিকার পছন্দ হয়েছে তো? তুমি খুশি তো? আমায় ক্ষমা করো। এবার অনেক দিনের জন্য তোমায় ঘুম পাড়িয়ে রাখতে হয়েছিল, কিন্তু শিকারটিকে কেমন জোগাড় করেছি বলো। পছন্দ না হলে পরোয়া নেই, ওদের বললে ওরা আরো এরকম নাম ঠিকানাহীন মানুষ জোগাড় করে দেবে। শুধু তুমি কষ্ট পেও না বেলা। বেলা। বেলা আলভেজ বোবা চোখে তাকিয়ে থাকে তার স্বামীর দিকে। সে দৃষ্টিতে দুঃখ, কষ্ট, ভয়, কান্না, ভালোবাসা কিচ্ছু নেই, কিচ্ছু না। এতক্ষণ অবধি পারমিতার কাছে সুস্পষ্ট ছিল না কিছু, কিন্তু এবার ওর কাছে সবটা জলের মতো স্বচ্ছ। চাকরির আবেদন করবার সময় দ্য রে অফ হোপের এই ব্রাঞ্চ, মানে এখানের এই একমাত্র সুপার স্পেশালিটি হসপিটালের কর্ণধারের নামটা এক ঝলক চোখে পড়েছিল। মিস্টার এইন আলভেজ, মানে ওদের একমাত্র ছেলে নয়েল। তার মানে তাদের সংস্থাই ফাঁদ পেতে শিকার ধরে আনে মালিকের স্ত্রীর পিশাচ নামার জন্যে। পারমিতা চিৎকার করে ওঠে, আপনি ইল্লিগাল কাজ করছেন, আপনি পাপ করছেন। একটা মানুষকে এভাবে বাঁচিয়ে রাখা আর তাকে বাঁচিয়ে রাখতে অন্যদের খুন করা পাপ। আপনার শাস্তি হওয়া উচিত। No one can escape my trap.
নো ওয়ান। আমি গেলাম ডিয়ার, তুমি বাকিটা সামলে নিও। মিস্টার আলভেস চলে যেতে যেতে পারমিতার দিকে ঘুরে তাকিয়ে হাসে। পারমিতার গা শিরশিরিয়ে ওঠে। কোনো সুস্থ সাধারণ মানুষ এইভাবে হাসতে পারে না। মিসেস আলভেস কুঁজো হয়ে দাঁড়িয়ে রয়েছে ওর সামনে। ভীমরুলের চাকের মতো মুখটা ঝুলে পড়েছে বাঁ দিকে। অভিব্যক্তিহীন হাঁ মুখ থেকে কেবল গোঙানির শব্দ আসছে। ঠোঁট বেয়ে লাল গড়াচ্ছে। স্থানে স্থানে চামড়া ফেটে পুঁজ জমা রক্ত বেরিয়ে উঁচু হয়ে জমে আছে। এত বীভৎস দেখাচ্ছে। পারমিতা পিছোতে পিছোতে হাতের সামনে যা যা পাচ্ছে ছুঁড়ে যাচ্ছে ওর দিকে। ওর শরীরে আঘাত লাগছে, কিন্তু নির্বিকার, কোনো রকম বোধ নেই যেন। পারমিতা দ্রুত একবার হাত ঘড়িতে সময় দেখে, মৃদু হাসে, তারপর চেয়ার টেনে বসে পড়ে শান্ত হয়ে বেলার মুখোমুখি। দ্য রে অফ হোপের অফিসের সামনে গভীর রাতে পুলিশ জিপ থামে। জিনাত ব্যস্ত হয়ে দরজা খোলে। দরজার ওপাশে উদ্বিগ্ন মুখে ইন্সপেক্টর দাঁড়িয়ে। আপনি এখন এখানে? আমাদের কোথাও একটা ভুল হয়ে গেছে। মানে? ইন্সপেক্টর একটা ফাইল এগিয়ে দেয় জিনাতের দিকে। ফাইল উল্টে জিনাতের মুখ ফ্যাকাশে হয়ে যায়। ইন্সপেক্টর চাপা স্বরে বলে, এখন কাউকে কিচ্ছু জানানোর প্রয়োজন নেই। হ্যাঁ, 1 ঘন্টার মধ্যে যদি আমি ফিরে না আসি সোজা থানায় ফোন করবে। তবে তবে খুব সাবধানে, ফাঁসলে কিন্তু দুজনেরই ক্যারিয়ার শেষ। জিনাত উত্তর দেয় না। দরজার হাতল ধরে কাঠ হয়ে দাঁড়িয়ে থাকে। প্রায় মিনিট 2 কেটে গেছে। বন্ধ ঘরের ভেতর থেকে কোনো শব্দ আসছে না। সাধারণত এর মধ্যেই আর্তনাদ কিংবা গোঙানির শব্দ শুনতে পাওয়া যেত, কিন্তু আজ এমন হিসেবের গরমিল কেন? মিস্টার আলভেস ঠোঁটের কোণে পাইপ চেপে বন্ধ ঘরের দরজা খোলে। ভেতরে পা রাখার আগেই থমকে দাঁড়ায়। ঘরের মেঝেতে মুখ থুবড়ে পড়ে আছেন বেলা আলভেস। শরীরটা থরথর করে কাঁপছে। পাংশু বর্ণের আঙুলের মাথায় থাকা কালচে নখ দিয়ে কাঠের মেঝেতে আঁচড় কাটছে বারবার। নাক মুখ দিয়ে গড়িয়ে আসা রক্তে ভিজছে মেঝে। ঠিক ওনার সামনে থাকা চেয়ারে অবলীলায় গা এলিয়ে হাই তুলতে তুলতে পারমিতা বলল, আর 13 সেকেন্ড, 12, 11। মিস্টার আলভেস স্ত্রীর নাড়ি চেপে ধরেন। নিরাশ হয়ে 2 হাতে ঝাঁকান। বেলা, 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 are you listening? বেলা, বেলা। মিসেস আলভেসের শরীরটা কেঁপে উঠে একেবারে স্থির হয়ে যায়। পারমিতা শ্বাস ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলে, মে হার সোল রেস্ট ইন পিস। কি করেছো তুমি ওর সঙ্গে? এরকম তো হওয়ার কথা ছিল না।
কি করলে তুমি? মুক্তি। পারমিতা গুনগুন করে গান ধরে। আমার মুক্তি এই আকাশে। যান, এবার আপনার স্ত্রীর বডিটা আপনার বাড়ির পেছনে যে খাদটা আছে ওখানে গিয়ে ফেলে আসুন। ওখানেই তো বডিগুলো ফেলেছেন, তাই না? I won't spare you. I'll kill you. I'll kill you. মিস্টার আলভিস প্রচন্ড আক্রোশে পারমিতার টুঁটি চেপে ধরেছেন। পারমিতা শীতল চোখে তাকায়, শান্ত স্বরে বলে, মুক্তি দেওয়ার কাজ যে শুধু আমার, আপনি পারবেন না। পারমিতার হিম শীতল চাহনিতে একটু যেন থমকে গেছেন মিস্টার আলভিস। হাতের জোরটা খানিক শিথিল হয়ে এসেছিল হয়তো। সেই সুযোগেই পারমিতা মিস্টার আলভিসের বুকে সজোরে ঠেলা মেরে উঠে দাঁড়ায়। মিস্টার আলভিস মুখ থুবড়ে পড়েন চেয়ারের উপর। টেবিলের ওপরে থাকা ট্রানজিস্টরটা থেকে ঘর ঘর শব্দ আসে হঠাৎ। পারমিতা যন্ত্রটা হাতে তোলে, নবটা এদিক ওদিক করে ঘুরিয়ে ঠোঁট উল্টে নামিয়ে রাখতে রাখতে বলে, বেকার এসব আয়ু ফুরিয়ে আসা জিনিস ঘরে রাখবেন না। সিস্টার আর্জিনা সবসময় বলতেন, ঈশ্বর সব কিছুর মেয়াদ নির্দিষ্ট করে পাঠান। মেয়াদ ফুরোনোর পর তার স্মৃতি ছাড়া কোনো কিছুই আগলে রাখা যায় না। এই যেমন ধরুন আপনার স্ত্রী, তার শরীরের মেয়াদ তো কবেই ফুরিয়ে গিয়েছিল। আপনি একটা পচে যাওয়া খোলসের ভেতর জোর করে, যাই হোক, ব্যাপারটা এরকম। সে বলছিল আমি বাঁচতে চাই না, আমাকে মুক্তি দাও, আর আপনি বলছিলেন না, তোমাকে বাঁচতেই হবে, আমার জন্যে তোমাকে বাঁচিয়ে রাখবো। কি কষ্টই না পাচ্ছিলেন, ঠিক সিস্টার আর্জিনার মতন। না 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 না, আমার বাবার মতন। আমার বাবার কথা কিছুই মনে নেই। বাবা বলতে আমার যেটুকু মনে পড়ে, হাসপাতালের গন্ধ আর গোঙানির শব্দ। তখন তো আমি জানতাম না ঈশ্বর আমাকে কেন এই পৃথিবীতে পাঠিয়েছেন। প্রথম সিস্টার আর্জিনাকে মুক্তি দেওয়ার পর আমি বুঝতে পেরেছিলাম কি শান্তি। আমার মনে আছে সিস্টারের মুখটা, ওহ কি শান্তি। ডাক্তার বলেই দিয়েছিলেন কোনো আশা নেই। সিস্টার আর্জিনা চোখের কোলে জল গড়িয়ে পড়তো সব সময়। মুক্তির একটা কি ভীষণ আকুতি। সে মুক্তি পেল প্রিয় গান শুনতে শুনতে জীবনের শেষ নিঃশ্বাস। আমার মুক্তি আলোয় আলোয়। আপনি ভাবুন একবার, বাতিল খোলস থেকে একটা প্রাণ মুক্তির জন্য ছটফট করছে, কিন্তু পারছে না। একটা প্রাণ মুক্তি পেলে তবেই না সেই প্রাণ নতুন আর এক সম্ভাবনার জন্ম দেবে। গাধার বাচ্চারা বোঝে না, আপনার মতো গাধার বাচ্চারা। আচ্ছা বলুন তো, আপনি একটা মুমূর্ষু রোগীর মধ্যে কি দেখেন? বেঁচে থাকার ইচ্ছে? আমি দেখি মৃত্যুর আবেদন। সবাই দেখতে পায় না, আমি দেখতে পাই। ঈশ্বর আমাকে সে ক্ষমতা দিয়েছেন, আমি ওদের মুক্তি দিই। ইয়েস, মুক্তি, কারণ আমি ঈশ্বর। পারমিতা দুপাশে ডানার মতো হাত পিছিয়ে শূন্যে তাকিয়ে চোখ বোঝে। মিস্টার আলভিস হাত বাড়িয়ে টেবিলে বন্ধ হয়ে পড়ে থাকা ট্রানজিস্টরটা উঁচিয়ে ধরে। তারপর ধীরে ধীরে এগোতে থাকে পারমিতার দিকে। পাশের ঘর থেকে ফোনটা বেজে ওঠে তখনই।
পারমিতা ঘুরে তাকানোর আগেই মিস্টার আলভেজ যন্ত্রটা সজোরে বসিয়ে দেন পারমিতার মাথায়। অপ্রত্যাশিত আক্রমণের জন্য পারমিতা তৈরি ছিল না একেবারেই। মাথাটা ঘুরে যায় মুহূর্তে। মিস্টার আলভেজ দ্রুত দরজার দিকে ছোটে। ও ঘর থেকে আবার ফোনের শব্দ আসছে। পারমিতা ততক্ষণে সামলে নিয়েছে নিজেকে। মিস্টার আলভেসের জামার কলার ধরে হিড় হিড় করে টানতে টানতে চেয়ারে এনে বসায়। একটা সাধারণ চেহারার মেয়ের শরীরে এই অমানসিক জোর দেখে স্তম্ভিত হয়ে যান আলভেস। সবিস্ময়ে তাকিয়ে থাকেন রক্তে ভেজা মেয়েটির মুখের দিকে। ওকে বিভৎস দেখাচ্ছে এখন। সবচেয়ে ভয়াল দেখাচ্ছে ওর ঠোঁটের কোণের ক্রূর হাসি। ঠিক এইভাবেই মিসেস আগরওয়ালের মাথায় চোট লেগেছিল। এই সামান্য চোটেই ভয়ঙ্কর হয়ে তাকে কোমায় পাঠিয়ে দিয়েছিল 2 মাসের জন্যে। জ্ঞান ফিরেছিল কিন্তু সম্পূর্ণ নয়। চোখ মেলে তাকাতে পারতেন না, কিন্তু ছোট ছেলে তার ছোট ছেলের তর সইত না। মা মারা যাওয়ার আগে দাদাকে তার বিশাল সম্পত্তি থেকে বঞ্চিত করে সব সম্পত্তি নিজের নামে লিখিয়ে নেওয়ার বড় তাড়া ছিল তার। রাত 11:15 থেকে 12:15 অবধি রোজ রোজ সে মায়ের ঘরে আসতো আর লাইফ সাপোর্ট খুলে তার জন্মদায়িনীকে মেরে ফেলার ভয় দেখাতো শুধু শুধু একটা শোয়ের জন্য। প্রায় সারাদিন অচেতন মৃত প্রায় মানুষটা 2 চোখ দিয়ে জল করাতো। ঠিক ওই সময়টাতেই কেউ শুনতে পেত না, কিন্তু আমি পেতাম। উনি বারবার বলছেন এই বাজার থেকে মরে যাওয়া ভালো, মরে যাওয়া ভালো, মুক্তি মুক্তি। আমার মুক্তি আলোয়। পারমিতা চোখ বুজে হাসে। মিস্টার আলভেজ যেন ধাক্কা খান হঠাৎ। মিসেস আগরওয়াল মানে দ্য মোস্ট সেন্সেশনাল কেস, ললিতা আগরওয়াল হত্যা মামলা। ছেলের কারণেই মহিলা কুড়ে কুড়ে মরছিল। আমি সেই পথকে জাস্ট সুগম করে দিয়েছি। সে রাত্রে ওনার কুপুত্র লাইফ সাপোর্ট খোলার আগেই তার মা মরেছিল। লোভের মোহে এতটাই আচ্ছন্ন ছিল ছেলেটা, বুঝতেই পারেনি যে ওর মা মরে গেছে। ওনাকে মুক্তি দিয়েছিলাম আমি। সেদিন পরম শান্তিতে ঘুমিয়েছিল। পারমিতা গুনগুনিয়ে গান ধরেছে আবার। আমার মুক্তি আলোয় আলোয়। এই আকাশে। মিস্টার আলভেজ অসহায়ভাবে তাকায় মাটিতে পড়ে থাকা স্ত্রীর নিথর শরীরের দিকে। ওনার ইচ্ছে করছে মেয়েটির মাথা এখনই উড়িয়ে দিতে, কিন্তু উপায় নেই। নিরীহ মানুষকে খুন করা সহজ, কিন্তু একটা খুনিকে নয়। আর চোখে তাকায় পারমিতার দিকে। মেয়েটা পিছনে ঘুরে কিছু একটা করছে। এটাই সুযোগ। মাথার কাছের ওই ওয়ার্ড্রোবের ভেতরেই আছে লোডেড গানটা। ওটা যদি কোনোভাবে হাতে পাওয়া যায়। মিস্টার আলভেজ নিঃশব্দে উঠে দাঁড়ায়, তারপর ধীরে ধীরে এগোয় ওয়ার্ড্রোবের দিকে। পারমিতা ততক্ষণে কর্ডিগানের পকেট থেকে বের করে এনেছে একটা সিরিঞ্জ আর অ্যাম্পেলের মুখে সূচ বিধিয়ে সিরিঞ্জের ভেতর বিষ ভরতে ভরতে পারমিতা বলল, নার্স হিসেবে আমি মন্দ নই, অথচ আপনার কোম্পানির অথরিটি আপনার হাসপাতালে একটা কাজ দিল না আমাকে। এই যে এখন যে ইনজেকশনটা আপনাকে ফোটাবো, আপনি বুঝতেই পারবেন না। মাত্র 17 মিনিটের মধ্যে আপনার প্রাণটা। হঠাৎ ডোরবেল বেজে ওঠে বেশ অসহিষ্ণুভাবে।
চমকে ঘুরে তাকায় পারমিতা, আর দেখতে পায় মিস্টার আলভেস বন্দুক তাক করে দাঁড়িয়ে। Now you're going to die. পারমিতা শীতল চোখে তাকায় আলভেসের দিকে। আপনি কি ঈশ্বর? কি বলতে চাইছো? পারমিতা তাকে বোঝার এক মুহূর্ত সময় না দিয়ে নিচু হয়ে তার বাঁ পায়ে হ্যাঁচকা টান দেয়। মিস্টার আলভেস হুমড়ি খেয়ে পড়ে মেঝেতে। আলভেসের হাত থেকে রিভলভার ছিটকে যায় দূরে। আলভেস তার ডান হাতটা কোনো মতে এগোতে যায় ছিটকে যাওয়া রিভলভারের দিকে। পারমিতা আলভেসের মাংসপেশিতে 2 আঙুল ঘষতে ঘষতে বলে, একটুও কষ্ট হবে না। ঈশ্বর রহস্যময়, আর আপনি আমার বিষয়ে অনেক কিছু জেনে ফেলেছেন। আপনাকে আমি আর বাঁচিয়ে রাখতে পারবো না। আপনার পোষা পুলিশ ইন্সপেক্টরটি আসার আগেই আপনাকে আমার শেষ করে ফেলতে হবে। ছটফট করে ওঠেন আলভেস। শরীরটাকে দুমড়ে মুচড়ে পারমিতার হাত থেকে ছাড়িয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যান। আমাকে মেরে কোনো লাভ নেই, আমার ছেড়ে দাও, শান্ত। আমার ছেড়ে দাও। পারমিতার স্বর শান্ত, অথচ ওর মুখে চোখে নৃশংসতা কিলবিলিয়ে ওঠে। মিস্টার আলভেসের চুলে বিলি কাটতে কাটতে বলে, একদম শান্ত হয়ে যান, আর একটুক্ষণ, তারপরে এই একাকী জীবনের অবসান। মুক্তি, আমার মুক্তি। মিস্টার আলভেস, এপারে আর কেউ নেই আপনার, কিন্তু ওপারে সবাই আপনার অপেক্ষায়। আপনি যাবেন না? হ্যাঁ, যাবেন তো? কি? পারমিতার সম্মোহক স্বর আলভেসের মজ্জায় মজ্জায় প্রবেশ করেছে ততক্ষণে। যাব। পারমিতা হাসে। হাসতে হাসতে গরলে ভরা সিরিঞ্জ ধীরে ধীরে এগিয়ে নিয়ে যায় আলভেসের দিকে। ঠিক সেই মুহূর্তে গুলির শব্দ, তারপরে স্তব্ধ হয়ে যায় চারদিক। মেঝের ওপর লুটিয়ে পড়ে একটা শরীর। কাঠের মেঝেতে ভারী বুটের শব্দ। স্যার স্যার স্যার, আপনি ঠিক আছেন তো? মিস্টার আলভেসের যেন ঘোর ভাঙে। ঘাড় ঘোরাতেই চমকে ওঠেন। ওনার পাশেই মেঝের ওপর পড়ে আছে পারমিতার সত্য মৃতদেহ। বিস্ফারিত 2 চোখের মাঝ বরাবর গেঁথে আছে সীসার বল। ইন্সপেক্টর এগিয়ে এসে হাত ধরে মেঝে থেকে মিস্টার আলভেসকে তুলতে তুলতে বলেন, আর একটু দেরি করলে মুশকিল হয়ে যেত। আপনি ঠিক আছেন তো? স্যার, আপনি আমাকে পারমিশন দিন। মিসেস অ্যান্ডেলসের জন্য এক্ষুনি অ্যাম্বুলেন্স বলতে হবে। মিস্টার আলভেস বেবাক শূন্য হয়ে তাকিয়ে থাকেন ইন্সপেক্টরের দিকে, তারপর ছুটে যান স্ত্রীর দিকে। প্রাণহীন শরীরটা আঁকড়ে ধরে প্রায় চিৎকার করে ওঠেন, না, ওকে কোথাও নিয়ে যাবেন না, কোথাও না। বেলা ছাড়া আমার কেউ নেই। আমাকে বাঁচালেন কেন? ও আমাকে মুক্তি দিতে চেয়েছিল, আমাকে বাঁচালেন কেন? আমি বাঁচতে চাই না, বাঁচতে চাই না। সময় ঘনায়। কাঠের মেঝের ওপর ভারী বুটের শব্দ বাড়ে। মেঝের ওপর রক্ত শুকিয়ে গাঢ় হয় আরো। সেই রক্ত জমাট মেঝেতে বুলেটের ক্ষত গায়ে মেখে শুয়ে থাকে ঈশ্বর। সেই ঈশ্বর যে মুক্তি দিতে চেয়েছিল। শুনলেন অর্ণবী সাহা ঘোষের কাহিনী একটি ঈশ্বরের মৃত্যু। গল্প পাঠেছিলাম আমি তমাল। বিভিন্ন চরিত্রে আমার সঙ্গে ছিল পাপিয়া, এনামুল,
দিতিপ্রিয়া এবং মহুয়া। শব্দ সংযোজন ও আবহ নির্মাণে আমার সঙ্গে ছিল রিমা। সকলে খুব ভালো থাকবেন। শুভরাত্রি।